বাংলাদেশ থেকে যাচ্ছেন খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা, ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে। আমি ডাক্তার আব্দুল নূর হোসেন আপনার কাছ থেকে শুরু করতে চাই যে বৈঠকটা তো আন্তরিক নিরাপত্তা বৈঠক, কিন্তু এখানে আসলে শেখ হাসিনা কোনো ফ্যাক্টর হবে কিনা আলোচনার বিষয়বস্তু, নিজেদের মধ্যে আলোচনায় আপনার কি বিশ্লেষণ, কি মনে হয়? কারণ 17 তারিখে আবার শেখ হাসিনা রায় আছে, যদিও রায়ের পরে এই বৈঠকটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, কিন্তু একটা মানে আলোচনার বা কোথাও কোনো ফ্যাক্টর হবেন কিনা শেখ হাসিনা? না, এই ধরনের আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে একজন ব্যক্তি কখনো ফ্যাক্টর হবেন না, কিন্তু যেটা ঘটবে সেটি হচ্ছে যে আঞ্চলিক নিরাপত্তা আসলে এক ধরনের আঞ্চলিক সহযোগিতার মধ্যে দিয়ে তৈরি হয়। ফলে বিগত সরকার যেহেতু 16 বছর ক্ষমতায় ছিলেন, সেই সময় আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত যত চুক্তি, যত সমঝোতা কিংবা অন্যান্য যত ধরনের সহযোগিতা হয়েছে, এই বিষয়গুলি ধারাবাহিকতা কিভাবে রক্ষিত হবে এটা নিয়ে আমার ধারণা যে এক ধরনের প্রশ্ন থাকতে পারে। কেননা পরিবর্তিত পরিস্থিতিতে আহ, বর্তমান যে সরকার, অন্তর্বর্তী সরকার, সেখানে একাধিক ব্যক্তি এবং কিছু রাজনৈতিক দল প্রচুর পরিমাণে আহ, কথা বলেছেন এমন ভাবে যেন আহ, ভারত এবং অন্যান্য কিছু দেশ আমাদের নিরাপত্তা জনিত হুমকি, বরং আঞ্চলিক নিরাপত্তার সহযোগী না। ফলে আমার মনে হয় যে এক ধরনের শীতল একটা সম্পর্ক যেহেতু তৈরি হয়েছে, তাই এই ধরনের একটি আন্তর্জাতিক সম্মেলনে আহ কতটুকু ওয়ার্ম ওয়েলকাম হবে কিংবা কতটুকু উষ্ণ আলোচনা হবে, এই বিষয়গুলি হয়তো একটা চিন্তার বিষয় হতে পারে। আর আরেকটি হচ্ছে যে সম্পর্কে যদি কোনো বরফ থাকে, সেই বরফ গলানোর বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে আমাদের তরফ থেকে করতে হবে, কেননা সম্পর্কে এক ধরনের উত্তাপ তৈরি করার বিষয়টাও কিন্তু আমরাই করেছি। তাই আমার সেরকম মনে হয় কিছু যে করা হবে বলে আপনার মনে হয়? মানে আপনি বলছেন করতে হবে, করা কি হবে বলে মনে হয়? করার আমার ধারণা হয়তো একটা চেষ্টাও থাকবে, কেননা সামনে যেহেতু নির্বাচন আছে, নির্বাচনের আগে আহ কিছু সমস্যা কিন্তু থাকে। যেমন নির্বাচনের সময় অবৈধ অনুপ্রবেশ বন্ধ করা, সীমান্তে এক্সট্রা নজরদারি রাখা, নির্বাচনের সময়ে আহ সীমান্ত চৌকিগুলিতে অধিকতর নজরদারি করা, পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে বিশেষ লক্ষ্য রাখা যাতে কোনোভাবেই অবৈধ কোনো অস্ত্র কিংবা সরঞ্জাম বাংলাদেশে প্রবেশ না করে নির্বাচনকালীন সময়ে বা তার আগে। এই বিষয়গুলির ক্ষেত্রে আমার মনে হয় যে সবসময় ভারতের একটা সহযোগিতার প্রয়োজন থাকে, এই জন্য যে আমাদের এখানে অবৈধ অস্ত্র ঢোকার যে রুট, সেটা কিন্তু দুটি দেশ, মিয়ানমার এবং ভারত। এবং ভারতের সঙ্গে আমাদের বৃহৎ সীমান্ত থাকার কারণে এটা অনেক সহজ। বিশেষ করে দেশীয় অস্ত্রশস্ত্র যেগুলো থাকে, আপনি নিশ্চয়ই জানেন যে ভারতে প্রচুর দেশীয় অস্ত্র তৈরি হয়। ভারতে কিন্তু আহ একেবারে আসলের মতো দেশীয় অস্ত্র তৈরি হয়, যেগুলি হয়তো কার্যকারিতা কম কিন্তু যথেষ্ট লেথাল। ফলে এই জিনিসগুলি যাতে না ঢুকে, এরকম একাধিক চিন্তা ভাবনা আছে। এবং জি, আমার কাছে সেগুলো মনে আলোচ্য হয়েছে যে বিষয়বস্তু হতে শুধু পারে। তাই না, সীমান্তবর্তী যে নির্বাচনী এলাকাগুলি আছে, সেইখানে বিভিন্ন সময় দলগুলি অভিযোগ করে যে ভুয়া ভোটার ঢুকে পড়ে। এরকম নানান আছে, আপনি দেখবেন ইন্ডিয়াও করে এটা, যে আমাদের লোক নাকি গিয়ে সেখানে ভোট দিয়ে দেয়, এইসব বলে। তো এইগুলি যাতে প্রশ্ন না উঠে, এই জন্য আমার মনে হয় যে আলোচনা হবে বা করা উচিত। জি, স্পষ্ট। অনেক ধন্যবাদ ডাক্তার আব্দুল নূর তুষার। জনাব আনিস আলমগীর, আপনার কাছ থেকেও একটু শুনি। আপনার কি মনে হয় যে আসলে যেহেতু আমরা মানে সাবেক প্রধানমন্ত্রী যখন সেখানে গেলেন, ভারতে গেলেন, তারপর পরই অজিত দোভালের সাথে একটা বৈঠক হয়েছে, তারপরেও সম্ভব মানে জানা যায় যে কয়েকবার দেখা হয়েছে অজিত দোভালের সাথে। এখন অজিত দোভালের সাথে বৈঠক হতে যাচ্ছে খলিলুর রহমানের, এবং তার আমন্ত্রণেই যাচ্ছেন তিনি এই বৈঠকে যোগ দিতে। আপনার কি মনে হয় এখানে কোনো ফ্যাক্টর হতে পারে, নাকি আপনিও ডাক্তার আব্দুল নূর তুষারের সাথে একমত? হতে পারে, কারণ এটা তো নির্ভর করছে 17 তারিখ আসলে কি রায় হয়। রায় হয় যদিও সবাই অনুমান করছে যে বড় ধরনের সাজাই এখানে দেওয়ার প্রচেষ্টা আছে, এবং সেই প্রেক্ষাপট ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। তো সেটা যে দুই দুই পক্ষ, দুই আহ, বড় নেতা যখন মিলিত হয়, স্বাভাবিকভাবে সেখানে এটা আসতে পারে। আমি এখনো পর্যন্ত শিওর না তাদের মধ্যে দ্বিপাক্ষিক কোনো আলাপ হবে কিনা, কারণ আমি দেখেছিলাম যে সাইডলাইনে একটা বৈঠকের চেষ্টা হচ্ছে। যদি হয় সেখানে আসতে পারে, কিন্তু নিরাপত্তা বিষয়ক যে আঞ্চলিক আহ, আহ, বৈঠক সেখানে হতে যাচ্ছে, সেটা তো সব রাজনৈতিক দলগুলো এই অঞ্চল, সরি, সব দেশগুলো এই অঞ্চলের ওরা বৈঠক করবে। এবং সেখানে স্বাভাবিকভাবে ভারত তার কনসার্ন যে সমস্ত দেশগুলোর সাথে আছে, যে এইসব বিষয়গুলো নিয়ে তারা উদ্বিগ্ন, সেগুলো নিশ্চয়ই ভারতের পক্ষ থেকে আসবে। বাংলাদেশের তরফ থেকেও
একটা, আপনি কয়দিন ধরে একটা খবর দেখছেন যে লালমনিরহাটের পাশে যে ইয়েটা আছে, যে চিকেন নেক বলে যেটা বলা আছে, শিলিগুড়ি সীমান্ত যেটা, সেখানটা নিয়েও বিরাট একটা ইয়ে হয়েছে আপনার, আহ প্রচার হচ্ছে যে সেখানে বাংলাদেশের আহ বিরাট একটা এলাকা ভারত দখল করে নিয়েছে, এবং সেখানে ভারত তার অস্ত্র শস্ত্র সরঞ্জামাদি বাড়াচ্ছে, জনবল বাড়াচ্ছে, এখানে সেনা জনবল বাড়াচ্ছে। আপনি জানেন যে চিকেন একটা ভারতের জন্য খুব একটা সেন্সিটিভ এলাকা, এবং সেই এলাকার এর মধ্যে বলে রাখে যে যেটা দখল করেছে বলা হচ্ছে সেটা বাংলাদেশের মিডিয়ার তরফ থেকে এটা এটা ভুয়া সংবাদ বলে, মানে সঠিক নয় বলে এটা বলা হুম। হয়েছে। আমি যেটা বলছিলাম যে চিকেন একটা ভারতের জন্য খুব একটা সেন্সিটিভ এলাকা, কারণ তার সেভেন সিস্টারে যাওয়ার জন্য এই ছোট জায়গাটা, এই করিডোরটা খুব ইম্পর্টেন্ট, কারণ এর এক পাশে আছে নেপাল যেটা করিডোরের পশ্চিম পাশে, আর বাংলাদেশ আছে করিডোরের দক্ষিণ দিকে, আর ভুটান আছে করিডোরের উত্তর দিকে, আর চীন আছে একটুখানি দূরে, এই যে তিব্বত অঞ্চল যেটা ভুটানের ওপারে উত্তরের উত্তরের দিকে আছে এটা। হুম। তো এই পরিস্থিতিতে, সরি, হ্যাঁ, তো এই জি, আমরা এই কিন্তু পরি- শুনছি। জি। হুম। ও আচ্ছা, আমার একটা কল এসেছিল তো এখানে আমার ডিস্টার্ব হচ্ছিল। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই করিডোরটা ভারতের জন্য খুব ইম্পর্টেন্ট। এখন ভারত সেখানে যদি নিরাপত্তা সংকট বোধ করে, যেটা সেভেন সিস্টারকে নিয়ে তারা বারবার এই উদ্বেগ প্রকাশ করে আসছিল, বিশেষ করে ডক্টর ইউনূসের সরকার ক্ষমতা আসার পর থেকে। তো আমার মনে হয় যে সেই বিষয়গুলো এখানে আসতে পারে, যেহেতু যদি দ্বিপাক্ষিক আলাপ হয়ে থাকে, নিরাপত্তার প্রশ্নে এসব বিষয়গুলো আসতে পারে। আর বাংলাদেশের সার্বিক পরিস্থিতিও যে এখানে আসবে না তা না। নিরাপত্তা উপদেষ্টার সাথে এই আমাদের খলিলুর রহমানের এর আগে একটা বৈঠক হয়েছিল দিল্লি ইয়েতে, আপনার থাইল্যান্ডে প্রথম হয়েছিল যখন নিরাপত্তা উপদেষ্টা হন নাই। এরপরে এসে ওনাকে এই পদ দেওয়া হলো, যদিও তার এই বিষয়ে কতটা অভিজ্ঞতা আছে, দেশে অনেক সমালোচনার সম্মুখীন হয়েছিল, কারণ পররাষ্ট্র বিষয়ে ওনার সামান্য কিছু অভিজ্ঞতা আছে, যেখানে যেহেতু ইভেন উনি অ্যাম্বাসেডরও ছিলেন না। তো এই পরিস্থিতিতে ওনাকে বিরাট একটা পোস্ট দেওয়া হয়েছে। সেই পোস্টের বিপরীতে তাকে কতটা ইন্ডিয়া মূল্যায়ন করে, এবং কতটা এই মুহূর্তে তিনি বাংলাদেশ কিংবা ওই অঞ্চলের বাংলাদেশ ভারতের নিরাপত্তার জন্য হুমকি হবে না সেই বিষয়ে আশ্বাস দিতে পারেন, সেই বিষয়গুলোর উপর নির্ভর করছে। ভারতে ইতিমধ্যে কয়েকটা একটা বিস্ফোরণ ঘটেছিল, সেটাও আপনি দেখেছেন। হুম। হুম। সেই জায়গায়ও কিন্তু বাংলাদেশের নাম এসেছিল, যে যে পাকিস্তানি গোয়েন্দা, পাকিস্তানি যে জঙ্গি সংগঠনের একটা বড় নেতার নাম উঠে এসেছিল, যে তারা চাচ্ছিল যে বাংলাদেশকে কেন্দ্র করে ভারতের উপর অস্থিতিশীলতা সৃষ্টি করার। সার্বিকভাবে বাংলাদেশকে টার্গেট করে ভারতীয় মিডিয়ায় এক ধরনের বড় ধরনের প্রচারণা আছে, যে ভারত বাংলাদেশের জন্য আগামী দিনে একটা নিরাপত্তা হুমকি হিসাবে দেখা দিচ্ছে। তো গত যে লকডাউনটি আমরা দেখেছি মূলত ফেসবুকের মাধ্যমে জানাজানি হয়েছে। আহ, স্থগিত দল আওয়ামী লীগ তো আর কোথাও জনসভা করে নাই বা হুম। কোনো দলীয় কর্মসূচির মধ্যে দিয়ে জনগণকে এটা জানায় না। এটা মূলত সোশ্যাল মিডিয়া নির্ভর একটা প্রচারণা থেকে শুরু হয়েছে, এবং কিছু কিছু জায়গায় ঝটিকা মিছিল এরকম হয়েছে, যেটা এরই মধ্যে তারা করেছে। ফলে আমার মনে হয় যে ওইভাবে আতঙ্ক ছড়াতে তারা খুব একটা সক্ষম হয় নাই। কিন্তু তারপরও অনেকাংশে ঢাকা শহরে এবং দেশের বিভিন্ন জায়গাতে গাড়ি ঘোড়া চলে নাই। এর একটা বড় কারণ হচ্ছে আতঙ্ক সরকারই ছড়িয়েছেন এবং আওয়ামী লীগ বিরোধীরা ছড়িয়েছেন। যেভাবে তারা রাস্তায় নেমে এসেছেন, সারাদিন মিছিল করেছেন, আওয়ামী লীগ ঠেকাতে চেয়েছেন, 32 নম্বরের আশেপাশে পাহারা দিয়েছেন, মানে তারা আওয়ামী লীগ ঠেকাও কর্মসূচি পালন করেছেন ওই দিন। তো লাঠি সোটা হাতে যদি কেউ রাস্তায় থাকে, সাধারণত মানুষ তখন ওই রাস্তা অ্যাভয়েড করে, ওই দিন বের হতে চায় না। মূলত এই লকডাউন সফল করেছেন অন্তর্বর্তী সরকার এবং তার মিত্র রাজনৈতিক দলগুলি। কেননা অন্তর্বর্তী সরকার অনেক কথাবার্তা বলেছেন যে এটা ঠেকানো হবে বা সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, চূড়ান্ত নিরাপত্তা আছে, এই ধরনের কথাবার্তা বলেছেন। অন্যদিকে কিছু লোক রাস্তায় প্রচুর হুজ্জত হাঙ্গামা করেছে, মানুষজনকে প্রহার করেছে। আগের সরকারের মধ্যে মানুষের মোবাইল বের করে করে চেক করেছে মোবাইলের মধ্যে কি আছে, কোনো আপত্তিকর ছবি আছে কিনা। আগের সরকার যেমন আপত্তিকর ছবি মনে করতো বেগম খালেদা জিয়ার ছবি, এই সরকার নিশ্চয়ই কার ছবি খুঁজেছে আপনারা বুঝতেই পারছেন। ফলে স্বভাব চরিত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন আর সরকার বলেন বদলায় নাই।
হুম। হরতাল তাহলে বয়কট এইভাবে কি এগুলা আসলে ডাকে সরকারের আওয়ামী লীগ বিরুদ্ধে। তার গায়ে যে কালিগুলো ছিল আস্তে আস্তে এভাবে কি মুছে ফেলছে, যে যে তার গায়ে যে না, কালি ছিল সেই কালি না, কালি এখন? মোছা এত সহজে সম্ভব না। আওয়ামী লীগ হুম, মনে মনে খুব আশা করে। আওয়ামী লীগ তো খুব আশাবাদী টাইপের দল, মানে অনেক অন্যায় করে তারপরে ভাবে যে লোকে ভুলে যাবে। তো লোকে এত সহজে ভুলে না আসলে। আওয়ামী লীগ বড় বড় রাজনৈতিক ব্লান্ডার করেছে। আমরা শুধু মনে করছি যে আওয়ামী লীগের ভুলগুলা এই 5ই আগস্ট বা জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত কয়েক মাসের ভুল, ব্যাপারটা তা নয়। আওয়ামী লীগ মোটা দাগে বৃহৎ বৃহৎ যেসব ভুল করেছে সেটার কালমিনেশন বা সেটার একটা ফলাফল হচ্ছে এই আন্দোলন। ফলে আওয়ামী লীগ যদি মনে করে এই 16 বছরে তৈরি করা বিরাট অনাস্থা, মানুষের মনে ক্ষোভ, হতাশা, অনেক মানুষের অপ্রাপ্তি, এমনকি দলের অভ্যন্তরে চরম অনৈক্য এবং দলের ভেতরে ত্যাগী নেতাকর্মীদেরকে মূল্যায়ন না করে সুবিধাবাদী কাউয়াদেরকে, ওবায়দুল কাদেরের ভাষায়, মূল্যায়ন করা, এরকম অসংখ্য আওয়ামী লীগের ভুল। এবং সেই সব ভুলের মোচন এরকম একটা লকডাউন টকডাউন দিয়ে সম্ভব হবে না। আওয়ামী লীগের অত্যন্ত গভীরভাবে তাদের দল নিয়ে চিন্তা ভাবনা করা হুম, উচিত। তাদের ভুল ত্রুটি বিচার বিশ্লেষণ করা উচিত। তারা যেভাবে ব্যক্তি নির্ভর হয়ে গিয়েছেন, হুম। যেভাবে একটু ব্যক্তির এখানেও কথা একটু উঠেন প্রশ্ন করি বসেন। ডাক্তার আব্দুল তুষার, এই যে ভুল ত্রুটি বিচার বিশ্লেষণ করা উচিত বলছিলেন না আপনি, আমরা তো শুরু থেকেই দেখছিলাম যে, এবং এটা নিয়ে দেশে আলোচনাও ছিল যে এত কিছু করার পরে তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই, কিন্তু সম্প্রতি আহ, শেখ হাসিনা যে সাক্ষাৎকারগুলো দিচ্ছেন সেখানে তিনি কিন্তু আলটিমেট লিডারশিপ রেসপন্সিবিলিটি সেটাকে স্বীকার করছেন। মর্নিং চায়না পোস্ট সম্ভবত সেই পত্রিকায় তিনি বলছেন যে তার প্রশাসনের মানে অপ্রয়োজনীয় রক্তপাতের কারণে তিনি অনুশোচিত, রিগ্রেট, মানে এই রিগ্রেট শব্দটা, রিগ্রেট করেন তিনি, এরকম এই শব্দটা ব্যবহার করা হচ্ছে। না, দেখেন, এটা আসলে আপনি কিভাবে দেখেন? অনুশোচনা অনুশোচনা হচ্ছে রিপেন্টেন্স। রিগ্রেট ঠিক অনুশোচনা না। ফলে রাইট। আপনি যদি বলেন যে প্রকৃত অনুশোচনা, সেই অনুশোচনার ছাপ খুব একটা কারোর মধ্যেই দেখা যাচ্ছে না। কারণ অনুশোচনা করতে গেলে প্রথমে ভুলগুলার কথা বলতে হবে, যে তারা কি কি ভুল করেছেন এবং তারপরে কোন কোন ভুলের জন্য তারা অনুশোচনা করেন, কোন কোন ভুলের পেছনে যৌক্তিক কারণ আছে, কোন কোন ভুল তারা না বুঝে করেছেন। মানে এই কথাগুলি নিশ্চিতভাবে মানুষকে বলতে হবে। এরকম ধোয়া ধোয়া কথাবার্তা বললে আসলে সেটা অনুশোচনা হয় না। জি, আপনি কি আর বলছেন সেটা? আলটিমেট লিডারশিপ রেসপন্সিবিলিটি, এইটা যে বলা, এটাও এক ধরনের পেঁচানো কথাবার্তা বলা। কারণ আমরা দেখেছি আওয়ামী লীগ স্লোগান দিত যে কারো হাতে দেশ থাকলে পথ হারাবে না বাংলাদেশ। তাহলে এই আলটিমেট লিডারশিপ রেসপন্সিবিলিটি না, সকল কাজের রেসপন্সিবিলিটি নিয়ে এখন একতান্ত্রিক একটি শাসন ব্যবস্থা তৈরি করার পরে যা কিছু ঘটবে, কেউ চাক বা না চাক, তার দায় দায়িত্ব তো একনায়কের ঘাড়েই যাবে। এবং দেশে যে একনায়কতন্ত্র ছিল, এইটা তো আওয়ামী লীগের আমলে সোহেল তাজ একবার লিখে দিয়েছিলেন যে একনায়কের কি কি ক্রাইটেরিয়া থাকে এবং কাকে একনায়কতান্ত্রিক সরকার বলে। আপনি যদি ওই স্টেটাসটা বের করে বা তার লেখাটা বের করে দেখেন, তাহলে দেখবেন যে সকল কাউন্টে আওয়ামী লীগ একটা একনায়কতান্ত্রিক স্বৈরাচারী দলে পরিণত হয়েছিল। একটি গণতান্ত্রিক দল যে কিনা সবসময় নির্বাচন করেছে ঠিক মতো, যে কিনা চেষ্টা করেছে মানুষের কাছে থাকার জন্য, সেই দলটা ক্ষমতায় বসে 16 বছরে এইভাবে গণতন্ত্রহীন, সিদ্ধান্তহীন, মানুষের সাথে সম্পর্কহীন, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নহীন, টাকার বিনিময়ে পদ পদবি বিক্রি করা, টাকার বিনিময়ে সিদ্ধান্ত বদলানো, টাকাওয়ালা লোকদের সাথে ডিনার করা, লাঞ্চ করা, টাকাওয়ালা লোকদেরকে সাথে নিয়ে দেশ বিদেশ ভ্রমণ করা, এইগুলিতে যখন লিপ্ত হয়ে গিয়েছিল, কয়টা অনুশোচনা আসলে। আর হুম। মানে আমরা বলবো তাদের দলের কাছে অনুশোচনা করা উচিত, দলের লোকদের জি। কাছে মাপ চাওয়া উচিত, জাতির কাছে মাপ চাওয়া উচিত, যাদেরকে হত্যা করা হচ্ছে তাদের কাছে মাপ চাওয়া উচিত, হুম। ক্ষতিপূরণ দেওয়া উচিত, এবং মানে যদি এই বিচারে মাফের প্রমাণিত তালিকা হয় ধরে মাফ চাইতে চাইতে তাহলে মানে সেটা তো শাস্তিও পাওয়া উচিত। না, বিশাল এটা একটা তালিকা। না, না, এটা করতে হবে। কারণ জি। যখন আওয়ামী লীগ শাসন করেছে তখন এরকম তালিকা ধরে ধরে মাপের কথা বলতো। তাহলে নিজেরা মাপ চাওয়ার সময় কেন তালিকা ধরে ধরে করবে না? জি, আমি মনে করি স্পষ্ট না যে ডাক্তার আওয়ামী আব্দুল লীগের তুষার। আমি মনে জি। করি না যে আওয়ামী লীগের সহজে মানে এক দুই শব্দে মাপ চাওয়ার কোনো সুযোগ আছে। অনেক ধন্যবাদ। আমি আনিস আলমগীর, আপনার কাছ থেকে এই প্রসঙ্গটা নিশ্চয়ই শুনবো যে শেখ হাসিনা যেভাবে এখন উম, মানে আমি সাউথ চায়না মর্নিং পোস্টের বিষয়টা খুললাম একটু, যে আসলে ঠিক কি বলেছে। তারা শিরোনাম করেছে, বাংলাদেশ হাসিনা রিগ্রেটস স্টুডেন্ট ব্লাডশেড বাট স্ল্যামস ট্রায়াল অ্যাজ জুডিশিয়াল মকারি। ওই যে আমি দেখছিলাম যে আমি ভুল শব্দ ব্যবহার করলাম না, আসলে রিগ্রেট শব্দটা ব্যবহার করছেন তিনি, আসলে সেটাই বলছেন যে প্রশাসনের অপ্রয়োজনীয় রক্তপাত হয়েছে সেটার জন্য তিনি অনুসূচিত। আপনি আসলে অনুতপ্ত। এটাকে যে অনুতপ্ত, অনুশোচিত বা অনুতপ্ত, যে সেটিকে আপনি কিভাবে দেখছেন, এই অনুশোচনা বা লিডারশিপ রেসপন্সিবিলিটি স্বীকার করা, সেটিকে আপনি কিভাবে দেখছেন? তারপর আসি 17 নভেম্বর বা 13 নভেম্বর লকডাউন, আগে এটা একটু ছোট করে শুনি।
না, এইটা আমি বারবার বলছিলাম, আওয়ামী লীগের অনুশোচনা অনুতপ্ত হওয়ার যে বিষয়গুলো আছে অবশ্যই হওয়া উচিত। কারণ এত রক্তপাত হলো জুলাইতে, আগস্টে, এতগুলো মানুষ মারা গেল, একটা রাজনৈতিক দল বিদায় নিল, তারা সেটা নিয়ে কথা করবে কিছু বলবে না একটা সরকার, সেটা তো হতে পারে না। তো আপনি যদি আসলে অনুতপ্ত হয়ে থাকেন, অনুশোচনা হয়ে থাকে, আপনি যদি মনে করেন যে আপনার কালেকটিভ লিডারশিপে ভুল ছিল, আপনার প্রশাসনের ভুল ছিল, আপনি এগুলোকে এইভাবে চান নাই, তাহলে সেটার জন্য আপনার অনুতপ্ত কেন, আপনার ক্ষমা চাওয়া উচিত। এবং এই ক্ষমাটা আমি মনে করি যে এই কোন পত্রিকার সাথে কোন কথা দিয়ে আমি চাইবো না, আমি চাইবো আমার রাজনৈতিক দলের একটা সিদ্ধান্ত দিয়ে। এটা তারা যেহেতু এখনো কোনো দলটাকে কমিটি বিলুপ্ত করে নাই, তো যেহেতু কমিটি বিলুপ্ত করে নাই, তাহলে কমিটি দিয়ে সেটা চাইতে পারে যে তাদের তাদের রাজনৈতিক কার্যক্রম এখন যেভাবে চলছে সেভাবে করতে পারে। তারা, তাদের ফ্যাক্ট তো আছে, তাদের কমিটি তো এখন এক্সিস্ট করছে। এবং সেটাও আরেক ধরনের মানে আহ, খারাপ কাজ বলবো আমি, যে একটা অভ্যুত্থানের পরে আপনার সরকার পরিবর্তন হয়ে গেল, আপনি সেই সমস্ত ক্রিমিনাল গুলোকে আপনার পাশে রেখেছেন যাদের কারণে এত সব ঘটনা ঘটলো। আপনার দলের লোকদের, যে দুর্বৃত্ত লোক যেগুলো ছিল, সেগুলোকে কোনো সাজা দিলেন না আপনি। হুম। আপনি অন্তত 100 লোককে তো আপনি এখান থেকে বহিষ্কার করতে পারতেন, যে এই সমস্ত দুর্বৃত্তরা আমার এখানে থাকবে না। আমরা এমন একটা স্বচ্ছ রাজনৈতিক দল করতে চাই যাদের হাতে রক্ত থাকবে না, যারা এই জুলাই ঘটনার মধ্যে যদি কারো ইনভলভ হয়ে থাকে, আমাদের দৃষ্টিতে আমরা তাদেরকে ইয়ে করে দেব, বিচার আগেই করে দেব। এখন আপনি কোনো বিচারই করেন না, আপনার শেখ পরিবারের সবাই সবার আগে পালায়, এবং আপনি যে আসবেন আবার যে এই শেখ পরিবার নিয়ে আসবেন না, আপনি যে এই দুর্বৃত্তদের নিয়ে আসবেন না, তার তো কোনো গ্যারান্টি নাই। তো শেখ হাসিনা যতদিন পর্যন্ত এই গ্যারান্টি জাতিকে দিচ্ছে না, যতদিন পর্যন্ত জুলাই বিষয়ে ওনার রিগ্রেট। গ্যারান্টি দিচ্ছে না, কিন্তু এটা কি একটা আভাস দেখেন কিনা? কারণ তিনি এটাও কিন্তু একটা সাক্ষাৎকারে না, বলেছেন আমি যে মনে করি যে শেখ নেতৃত্বে হাসিনা, বা বিরোধী দলে থাকা অবস্থায় যে তার পরিবারকেই থাকতে হবে তেমনটা না, মানে এ, সেটি একটা না, বলছে, এটা নট এটা উনি নেসেসারিলি। উনি উনি এটা পজিটিভ কথাবার্তা বলেছেন যে তার পরিবারই থাকবে, সেটাও উনি ক্লিয়ার করেছেন। সেটা আমি সাধুবাদ জানাই যে উনার নেতৃত্বের পরে যে উনার পরিবারে কেউ আসবে নট নেসেসারি, এটা দল থেকে উঠে আসতে হবে। উঠে আসুক, উনিও যদি চেয়ে থাকেন সেটা। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই শেখ পরিবারের দুর্বৃত্তরা যারা এখান থেকে টাকা পাচার করেছিল, যারা নিয়ম অনিয়ম যা ইচ্ছা তা করেছিল, তাদের বেলায় উনার দরদ কমে নাই। তো উনি এদের ব্যাপারে উনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না। দ্বিতীয়ত, যে দুর্বৃত্তগুলো আমি যে বলছিলাম, আমি দু চারটা নাম বলতে তো লজ্জা লাগে এদেরকে, যে হাসান মাহমুদের মতো লোকগুলা বা আরো কাদেরের মতো লোকগুলা, দীপুমনির মতো লোকগুলা, এরা যদি উনার দলে এখনো থেকে থাকে, আরো অনেকগুলো আছে, এই তালিকা অনেক দীর্ঘ, উনি ভালো করে জানেন কারা কারা এই দুর্বৃত্ত, কারা কারা লুটপাটে জড়িত ছিল, কারা কারা অ্যাট্রোসিটিতে জড়িত ছিল, কারা কারা দেশের টাকা পাচার করেছিল, কারা কারা বিরোধী দলকে দমন করার ক্ষেত্রে এমন স্বৈরাচারী আচরণ করেছিল। তো উনি যদি এগুলো ঠিক করতে পারেন, তাহলে শুধুমাত্র আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য দরজা মানুষ খুলে দেবে। কারণ মানুষ ক্ষমা করতে জানে, ক্ষমা আপনার চাইতেও হবে। আপনি ক্ষমাও চাইবেন না, আপনি যদি মনে করেন যে এইভাবে চলবে দেশের মধ্যে, আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, সেটা তো ভুল রাজনীতি হবে। এবং জি। শেখ হাসিনার আরেকটা বড় বিষয় হচ্ছে যে শেখ হাসিনাকে তৃণমূল পর্যায়ে বাংলাদেশে তার দলের লোকেরা চাচ্ছে, এটাতে কোনো সন্দেহ নাই। এবং তাকে একটা ঐক্যের প্রতীক হিসাবে মনে করে তারা। এগুলো সবই তার দলের জন্য পজিটিভ দিক। কিন্তু উনি সেটা কিভাবে ব্যবহার করছেন, উনি কি দুর্বৃত্তদের যিনি যতদিন সাজা দেবেন না, ততদিন তো এটা এটা নিয়ে তার দলের লোকেরও খুশি হবে না। কারণ জি। উনার পরাজয় মানে হচ্ছে যে এ তার পুরো দলেরই পরাজয়, পুরো কর্মী নেতা সবারই পরাজয়, সবারই পলায়ন করা। ওনার পরাজয় মানে হচ্ছে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পলায়ন করা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পরাজয়। তারা আজকে কথা বলতে পারে না, তাদেরকে আজকে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে গেলে তাদেরকে শাসায়, তাদেরকে আওয়ামী ট্যাগ কেন দিয়ে দেয়। মুক্তিযুদ্ধের পক্ষে কি আর কোনো শক্তি নাই? মানে সব শক্তি শুধু তার দলেই আছে বা তার পক্ষেই আছে? হ্যাঁ, এটা আমরা আগে মনে করতাম যে বাংলাদেশে আওয়ামী লীগ বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে খাচ্ছে, এবং তারাই শুধুমাত্র মুক্তিযুদ্ধকে নিয়ে ধারণ করে এ ধরনের যে কথাবার্তা বলে, এগুলো খুব খুব এক ধরনের চেতনা ব্যবসা।
কিন্তু সত্যিকার অর্থে 5 আগস্টের পরে আবার এটাও প্রমাণিত হয়েছে, আসলে শুধু ওরা যদি ব্যবসা যদিও করে থাকে, সেটা তো এখন প্রমাণিত যে আর মুক্তিযুদ্ধের পক্ষে তো অন্য কেউ নাই। মুক্তিযুদ্ধের পক্ষে যদি কেউ থাকতো, স্বাধীনতা হুম যুদ্ধের স্মৃতিগুলো যে এভাবে নষ্ট হচ্ছে এবং হুম 32 নম্বর সহ মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত জায়গাগুলো যে ধ্বংস করা হলো, বাংলাদেশের জি প্রতিনিয়ত মানে এখানে সেখানে মুক্তিযুদ্ধের যত চিহ্ন আছে এগুলোকে যে ধ্বংস করা হচ্ছে, ইনক্লুডিং আপনার মনে করেন সেই বিজয় আহ, সরণিতে বঙ্গবন্ধুর সেই বিশাল আকার মূর্তি সহ সারা দেশের মূর্তির কি হয়েছে না হয়েছে, এই যে প্রতীকী ভাবে বলেন বা যেভাবে বলেন, মুজিব হুম নামটা মুছে দেওয়ার প্রচেষ্টা যেভাবে বাংলাদেশ থেকে চলছে, তো সেখানে শুধুমাত্র মুজিবকে আওয়ামী লীগের নেতা হিসেবে কল্পনা করছি কেন আমরা, বা মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের ভাবছি কেন? সেই জায়গায় তো অন্য রাজনৈতিক দলগুলো এর কোনো প্রতিবাদ করেনি, বিশেষ জি করে বিএনপি সহ এবং আমাদের প্রগতিশীল যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, তারা তো এটা নিয়ে কিছু বলেনি। তাতে করে আওয়ামী লীগ আরো বড় গলায় বলতে পারছে যে হ্যাঁ আমরাই তো মুক্তিযুদ্ধের ধারক বাহক, এবং আমরা এবং তারা প্রমাণ দিচ্ছে যে তারাই শুধুমাত্র ছিল এবং জি তারা সোল এজেন্ট হিসেবে ছিল। জি তো আপনার বক্তব্য স্পষ্ট। আনিস আলমগীর, আমি এইটা নিয়ে এই প্রসঙ্গটা নিয়ে যদি ছোট্ট করে কিছু যুক্ত করতে চান ডাক্তার আব্দুল নূর স্যার, আমার মূল প্রশ্ন আসলে 17ই নভেম্বরকে ঘিরে যে কি হতে পারে, কি পূর্বাভাস মনে হয়? কি হতে পারে এটা বলা খুবই কঠিন, কেননা রায়ও আমরা জানি না, আর আওয়ামী লীগের কর্মসূচি কি সেটাও আমরা জানি না। আর রায় কি আইন ধারণা সম করতে পারেন? মানে আমাদের দেশের হয় না যে রায় না, আমরা আমি বেশিরভাগ ধারণা সময় করতে আগেই আসলে ধারণা আমি করে ফেলি। আসলে ধারণা করতে পারি না, এই জন্য যে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি সম্পর্কে আসলে এখন আর বাংলাদেশের মানুষের কোনো শ্রদ্ধা নাই, কোনো শ্রদ্ধা অবশিষ্ট নাই। আঞ্চলিক ভাবে আওয়ামী লীগের কিছু পাওয়ার হাউস আছে যেখানে হয়তো আওয়ামী লীগের লোকজন বেশ হইচই করে, কিন্তু সারা বাংলাদেশে আওয়ামী লীগের যে শক্তি, সেই শক্তি নিয়ে মানুষের অনাস্থা আছে। আর দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগ সেই কোনো একটা কর্মসূচি বলা বা সেটাও করে না, আর বলাটাও কিন্তু অবৈধ, কেননা বাংলাদেশে তো তারা নিষিদ্ধ ঘোষিত বা স্থগিত একটি রাজনৈতিক দল, তাদের তো কোনো রাজনৈতিক ঘোষণা কিংবা দেয়া না দেওয়ার কথা না। আর রায় কি হবে এটা তো আমরা একটা আন্দাজ করতে পারি, কেননা হুম ডেফিনেটলি রায় তার জন্য খুব একটা ইতিবাচক রায় হবে না। ফলে কি ঘটবে এটা আসলে আমাদের জানার জন্য 17 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে আমি যেটা বুঝি যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগ একমাত্র নয়, এখানে কমিউনিস্ট পার্টি সহ আরো অনেক দল আছে, কিন্তু মেজরিটির শক্তি বলেন বা আহ, দলীয় শক্তি বলেন, এইসব ক্ষেত্রে ওই দলগুলি অনেক ছোট বলে তারা সেরকম ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে না। কিন্তু আওয়ামী লীগ এই মুক্তিযুদ্ধের শক্তি এই কথা বলে বলে মুক্তিযুদ্ধের বিরাট ক্ষতি সাধন করেছে, কারণ মুক্তিযুদ্ধকে তারা দলীয় প্রপার্টিতে পরিণত করেছে এবং মুক্তিযুদ্ধের নেতৃবৃন্দকেও তারা দলীয় প্রপার্টিতে পরিণত করেছে। তারা মুক্তিযুদ্ধকে সার্বজনীন না করে এটা আওয়ামী লীগের সম্পত্তি হিসেবে ব্যবহার করেছে, এবং এটা করার ফলে জনগণের একটা বিরাট অংশ মনে করেছে যে এটা মূলত আওয়ামী লীগের যুদ্ধ, এবং এই ব্যাপারটাকে তারা স্থাপন করার চেষ্টা করেছে। আপনি যদি তাদের কোনো বক্তৃতা, কোনো লেখা, কোনো কিছু দেখেন তাহলে দেখবেন সেখানে অন্য কোনো দলের কোনো হুম নেতা নেত্রী কারো কোনো কৃতিত্বের স্বীকারোক্তি নাই, তাদের কারো কোনো অবদানের কথা বলা নাই। 47 থেকে 71 পর্যন্ত বাংলাদেশের যে রাজনৈতিক ঘটনা প্রবাহ, সেখানে এমনকি আওয়ামী লীগেরও একাধিক নেতা রয়েছে যাদের কোনো শব্দ বা নাম তারা রাখেন নাই। তো এই জিনিসগুলি কিন্তু আসলে একটা আহ, এক ধরনের প্রশ্ন তোলে, মানে প্রশ্ন ওঠে কিন্তু। এবং মুক্তিযুদ্ধ সংগঠনের ক্ষেত্রে যে বিভিন্ন ছোট ছোট কিছু ককাসের মতো তৈরি হয়েছিল, সেইগুলিকে তারা কখনো বৃহৎ ইতিহাসে সম্মানিত করার চেষ্টাও করেন নাই। আহ আহ, বিভিন্ন নেতার নাম আপনারা দেখবেন ইতিহাসের মধ্যে কিন্তু এসেছে। হ্যাঁ, সেই নেতাদেরকে, এমনকি তারা আওয়ামী লীগ সমর্থক হলেও তাদেরকে তারা ইতিহাসে কোনো মহিমান্বিত করেন নাই। সবকিছুকে একটি পরিবারের সম্পত্তি বানিয়ে হুম ফেলেছেন, এবং যা কিছু ঘটেছে যেন একটি পরিবার থেকেই ঘটেছে, এবং বাকি যারা ছিল তারা সেই পরিবারের বন্ধু, এরকম একটা ব্যাপার। মানে আমি এবং আমরা 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 মিলে এটা করেছি, আমি আর আমার বন্ধুরা। এই যে কাণ্ডটা করতে গিয়ে তারা এখন যেটা করেছেন সেটা হলো আমাদের মধ্যে এক ধরনের ধারণা জন্মেছে যে ওনারাই মনে হয় মুক্তিযুদ্ধকে প্রোটেক্ট করেন। আসলে ওনারা মুক্তিযুদ্ধকে প্রোটেক্ট করেন না, মুক্তিযুদ্ধকে প্রোটেকশনের নাম দিয়ে তারা মুক্তিযুদ্ধকে খাঁচাবন্দি করে শেষ পর্যন্ত যখন পালিয়ে গিয়েছেন তখন মুক্তিযুদ্ধকে ক্ষতিগ্রস্ত করেছে। জি। আর ওই যে আপনি বলছিলেন যে রায় কি হবে সেটা নিয়ে আন্দাজ করতে পারেন, সেটি ইতিবাচক হবে না, রায়ের পর পরিস্থিতি কেমন হবে সেটি কি আন্দাজ করতে পারেন?
রায় আসলে আন্দাজ করা যায় না। রায় আমরা কি করে আন্দাজ করবো? কেননা রায় তো আসলে বিচারকদের বিষয়, এবং রায় আন্দাজ করাটা সঠিকও না, এটা সঠিক প্রক্রিয়া না। আগে থেকে রায় বলা কিংবা আগে থেকে রায় নিয়ে চিন্তা ভাবনা করা, তবে নিশ্চয়ই কঠোর দণ্ড হবে, এটা তো ভাবার কোনো হুম, কারণ নাই হুম, যে এই আদালত, যে আদালত বিচার করছে তার প্রতি কোনো কারণে সফট হবে, এটা তো ভাবার কথা না। এবং এই এইটি তো, এই যে বিচারটা যে হচ্ছে, এত দ্রুত সময় বিচার করে রায় দিয়ে দেওয়া হচ্ছে, এটাও তো একটা চাপ ছিল তো এই আদালতের উপরে, যে আহ, প্রতীকী বিচার বা কিছু কিছু হুম। মানুষের বিচার সম্পন্ন করতে হবে। তো মামলা তো একটু কানেকশনের সমস্যা হচ্ছে, একটু কানেকশনের সমস্যা হচ্ছে ডাক্তার আব্দুল তুষার, আমি আসি আপনার কাছে। আমি একটু আনিস আলমগীরকে শুনি। বিচার সম্পন্ন করার চাপ তৈরি। যারা যারা আহত নিহত হয়েছেন হুম, তারাও তো বলছেন, তাই না? তো রায় তো খুব মানে প্রীতিকর হওয়ার কথা না। জি, ধন্যবাদ ডাক্তার আব্দুল তুষার। একটু কানেকশনেও সমস্যা হচ্ছিল, যদিও সেটা এখন চলে গেছে। আনিস আলমগীর, আপনার কাছ থেকেও শুনি যে আপনি কি মানে আপনি কি মনে করতে পারেন রায়ের বিষয়ে কোনো আন্দাজ করতে পারেন কিনা? সেটি করা ঠিক না, যদিও বলছেন ডাক্তার আব্দুল তুষার, কিন্তু আমরা আসলে দেশের মানুষের মধ্যে এটা একটা বড় আলোচনা, কি হতে পারে রায়, আর রায়ের পরে পরিস্থিতি কি হতে পারে। তাই কি হতে পারে সেটা অবশ্যই আন্দাজ করা যায়, কারণ এদের জন্য বিশেষ বিশেষজ্ঞ হওয়ার তো দরকার নেই। আমাদের ক্ষমতাসীন সরকার যারা থাকে তাদের পক্ষে রায় লেখা হয়। বাংলাদেশের অতীত ইতিহাস গুলো কি বলে? একই তো ঘটনা। এবং এই রায় কি হবে সেটা বিচারক এবং তার আইনজীবী, শেখ হাসিনার আইনজীবীর আলাপের মধ্যেও দিয়ে ফুটে উঠেছে। এবং শেখ হাসিনা নিজেই এই যে কয়দিন ধরে আপনি যে সমস্ত ইন্টারভিউ দেখছেন, সেখানেও একই আশঙ্কা করছেন। আমি আজকে ওনার ভয়েসে শুনলাম, কার সাথে কথা বলছে জানি না, যে বলছে যে যে এই উকিলটাকে দেওয়া হয়েছে আমার তরফ থেকে, সে শুরুতে ভালো ভালো কথা বলেছিল, আমি আমি শুনতে ভালো লাগছিল আমার। পরবর্তীতে আমি দেখলাম যে আদালতে বিচারকের সঙ্গে উনি যে কথা বলছেন সেখানে বলছেন যে রায় তো কি হবে আমরা জানি, বা এটাতে সাজানো একটা মানে ঘটনা ঘটবে, সে ধরনের একটা ইঙ্গিত শেখ হাসিনা দিয়েছেন। তো সেক্ষেত্রে শেখ হাসিনা নিজেই আশঙ্কা করছেন যে কঠোর ধরনের এক ধরনের সাজা হবে, এবং সেটা সাজানো বলে আহ উনি 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 মনে করেন। আমি রায় বিশেষজ্ঞ নয়, সাজানো কিনা এটা বলতে পারি না, কিন্তু এটুকু আপনাকে বললাম যে বাংলাদেশে ক্ষমতাসীন যারা থাকে তাদের ইশারা ইঙ্গিতে রায় লেখা হয়। এবং অতীত হয়েছে, ভবিষ্যতে আমরা চেয়েছিলাম যে এই এই অবস্থা থেকে একটা উত্তরণের জন্য, কিন্তু সেটা এখনো হয়নি। ভবিষ্যতে হবে কিনা আমি জানি না। আর রায়ের পরে কি হবে সেটা কঠিন ব্যাপার, কারণ এই মাত্র কয়দিন আগেই তারা একটা বড় ধরনের ডেমনস্ট্রেশন করলেন, যেটা আব্দুল তুষারও বলছিলেন যে আমাদের এখানে অ্যাট্রোসিটি বা মারামারি, কাটাকাটি, হত্যা বা এটি এটি কি বলে গাড়ি পোড়ানো, এগুলা দিয়ে আবার বিচার করা হয় সফল হলো কি না হলো। বাস্তবে তো এটা হওয়া উচিত না। পার্টিসিপেশন দেখা উচিত মানুষের কতটুকু আছে, কিন্তু মানুষের পার্টিসিপেশন তো আপনি এখানে রাজনৈতিক দলগুলো যারা এই আহ্বান করেছে তারা নিজেরাই বসে আছে কোথায়? তারা গায়েবী অবস্থায় এই ধরনের আন্দোলন করছে, এবং সাধারণ মানুষ, দলীয় কিছু মানুষ রাস্তায় ছিল, তারা তাদের বরং কিছু গ্রেপ্তার হয়েছে। তবে সাধারণ মানুষের পার্টিসিপেশন যদি বলেন, এটা মাস ধরনের ছিল না, এটা ছিল এক ধরনের হুম, ভীতিকর পরিস্থিতি তৈরির ফসল। আপনি এই যে কে আপনার গাড়ি ভাঙবে, আপনি কেন রাস্তায় নামবেন, বা আজকে গাড়ি নাই আমি কিভাবে অফিস যাব, এইরকম পরিস্থিতিতে হয় নাই। এখন 16, 17 আবার 2 দিন ডেকেছে। 17 তারিখ হয়তো বিশেষ কিছু ঘটবে বলে সবাই আশঙ্কা করছে। তো কি ধরনের ঘটতে পারে আমরা কেউ জানি না, তবে আওয়ামী লীগ যে ধরনের একটা রাজনৈতিক দল, তাদের যে শক্তিমত্তা আছে, তারা সেটা তো প্রদর্শন করার চেষ্টা করবে। এবং অতীতের হুম, তাদের অতীত বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে তারা এই ধরনের ধ্বংসাত্মক কর্মসূচিতে কোনো অংশে পিছিয়ে থাকে না। তারা এক ধরনের হুম। ইয়েতে আছে তারা, এবং এটা মানে তারা আমাদের যখন, জন্য, মানে ঢাকাবাসীর জন্য অন্তত বা দেশবাসীর জন্য শঙ্কিত হবার মতো কারণ, অস্বস্তিতে এটা থাকবার হচ্ছে মতো সারা কারণ আছে। দেশে দেখেছে, কিন্তু ঢাকা শহরের জন্য বিশেষ হওয়ার কারণ আছে। কারণ হুম, রাজধানীতেই তো সব টার্গেট করা হয়, রাজধানীতে আন্দোলন সফল হলে সারা দেশে সফল। হুম, হুম, রাজধানী আক্রান্ত হয়েছিল বলেই তো শেখ হাসিনা নিজের সরকারের পতন হয়েছিল, রাজধানী আক্রান্ত হয়েছিল এরশাদও পতন হয়েছিল, খালেদা জিয়ারও পতন হয়েছিল। তো রাজধানীকে কেন্দ্র করে সবকিছু যখন ঘটে, রাজধানীর যদি গোলযোগ হয় সেটা রাজধানী হুম। কেন্দ্রিকই হবে, আমরা আশঙ্কা করতে পারি।
জি, আনিস আলমগীর ধন্যবাদ। ওই যে মানে পূর্বাভাসের সাথে 13 তারিখ নিয়েও যে কথা বলছিলাম সেটিতে আমি একটু ডাক্তার আব্দুল নূর আপনার কাছ থেকে এটি একটু জিজ্ঞাসা করতে চাই যে সরকারি লকডাউন সফল করে দিয়েছে একরকম আলোচনা হচ্ছিল, বলছিলেন আপনারা যে ভয় ভীতি সৃষ্টি করা, রাস্তায় লাঠিয়াল বাহিনী বা সরকার এবং আওয়ামী বিরোধী যারা তারাই। এখানে একটা ঘটনা দেখলাম যে মুস্তফা সরোয়ার ফারুকী মাননীয় সংস্কৃতি উপদেষ্টা তিনি 13 তারিখে হুমায়ুন আহমেদের জন্মদিন উপলক্ষে একটা বড় আয়োজন করতে চেয়েছিলেন। তিনি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন যে পূর্ণিমা হলে সেদিন খুব ভালো হতো, ভালোবাসার পূর্ণিমা হবে, এইরকম বক্তব্য দিয়ে। কিন্তু তারপরে আসলে প্রোগ্রামটা কি হলো, নাকি লকডাউন উপলক্ষে তিনি প্রোগ্রামটা বাদ দিয়ে দিলেন? না, এটা 20 তারিখে পিছিয়ে দেওয়া হয়েছে। তবে ওই দিন তো এই অনুষ্ঠান করলে তাদের পক্ষের লোকেরা তো লাঠি সোটা হাতে রাস্তায় ছিল, তারা কি করে পূর্ণিমা দেখতে আসবে লাঠি হাতে, তাই না? এটা তো সম্ভব না। আর ওই দিন যদি, এটাও আশা করার কোনো উপায় নাই যে আওয়ামী লীগের মধ্যে যারা হুমায়ুনের ভক্ত আছেন তারা আসবেন এই উৎসবে, ফলে ওই দিন আসলে উৎসব সফল করার কোনো অবস্থা ছিল না। যারা ফারুকীর ভক্ত, যারা তারাও আসার উপায় ছিল না, কারণ তারা তখন আওয়ামী লীগ ঠেকাতে ব্যস্ত। আবার ওদিকে যারা হুমায়ুন আমাদের ভক্ত আওয়ামী লীগ করেন তাদেরও আসার কোনো উপায় ছিল না। ফলে ওই দিন তো আসলে কোনো অনুষ্ঠান করারই আসলে পরিবেশ ছিল না। হুম। তার মানে এই জন্য মানে এই জন্য এটা 20 তারিখে পিছিয়ে দেওয়া হচ্ছে বলে শুনতে পেয়েছি। জি। আম, আসি এবার তাহলে ওই যে সামনে অনৈক্য যে মানে মানে আমরা যে অনৈক্যটা দিয়ে শুরু করলাম, যে যেটি ডক্টর আলী রিয়াজ সৃষ্টি করে গেছেন বলে আপনারাই বলছিলেন, উম, দুঃখিত। সেখানে মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু তার বক্তব্য ভাষণ দেওয়ার সময় বলেছেন যে সামনে মহাবিপদ এর শঙ্কা তিনি করছেন যদি রাজনৈতিক অভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্য না থাকে নির্বাচনকে ঘিরে। আনিস আলমগীর, নির্বাচনকে ঘিরে ঐক্য তো খুব একটা দেখছি বলে মনে হয় না। জামাত ইসলাম আঙ্গুল বাঁকা করার হুমকি দিয়েছে, জামাতের আমির তো বলেই রেখেছেন যে 26-এ কোনো নির্বাচন হবে না যদি না জুলাই সনদ ইস্যুতে গণভোট নির্বাচনের আগেই সেটি হতে হবে, তাছাড়া 26-এ কোনো নির্বাচনের সম্ভাবনা নাই। পরিস্থিতি বা তারা যে তাদের অবস্থান বদলে এসেছেন এমন কিছু আভাস পেয়েছেন কিনা? যদি অনৈক্য এরকম থেকে থাকে তাহলে আপনি আসলে কত নম্বর বিপদ সংকেত দেখেন সামনে? আমি বিপদ সংকেতের কথা বলবো না, কারণ অনেক যে খুব বেশি দিন স্থায়ী হবে তাও না। কারণ এই জন্যই যে বিএনপি ইলেকশনের জন্য ডেসপারেট। তারা যে কোনো মূল্যে ইলেকশন করবে, এবং আজকেও দেখেন মির্জা ফখরুল তার স্টেটমেন্টে বলেছেন যে আপনারা জামাতকে উদ্দেশ্য করে, যদি আপনারা নির্বাচনে না আসেন তাহলে ওই দলটা ভেনিশ হয়ে যাবে বা তাদের ক্ষয়ক্ষতি হবে। তো তার মানে কি? তার মানে হচ্ছে যে তারা নির্বাচনে যাবে এবং অন্যদেরকেও আসতে বলছে। এখানে যে অনেককে যে কথাটা বলা হচ্ছে, জুলাই আহ সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আহ বিরোধী যারা, বিএনপি বিরোধী যারা আছে, তাদের এক ধরনের প্রচেষ্টা আছে যে বিএনপি কে সংস্কার বিরোধী হিসাবে একটা ট্যাগ দেওয়া। এই 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 প্রচেষ্টা তারা আগাগোড়া করে যাচ্ছে। বিএনপি এখন সেটা কিভাবে সামাল দেবে সেটা হচ্ছে বিষয়, কারণ বিএনপি সংস্কারের বিরোধিতা করছে না। আবার যে পদ্ধতিতে এই গণভোটের ব্যবস্থা করা হচ্ছে সেটাতে তাদের আপত্তি থাকা স্বাভাবিক।